তোমরা যতক্ষণে এই ভিডিওটা দেখবে ততক্ষণে হয়তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অথবা হয়নি, হতে কিছুটা সময় বাকি আছে। তো সেটা আমি আগে থেকে বলতে পারছি না, কিন্তু এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপের আগে থেকে একদম প্রথম থেকে প্রিপারেশন শুরু করে নিতে হবে, এবং আমরা সেহেতু সেই জন্য স্মার্ট ওয়ার্ক করব। এবার স্মার্ট ওয়ার্কের প্রথম কাজ কি, ডাব্লিউবিএসএসসিতে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন এসেছিল সেটা একটু জেনে নেওয়া এবং সেই অনুযায়ী নিজেদের প্রিপারেশনটাকে শুরু করা। এবার তোমরা জানো আমি তোমাদেরকে ইংলিশ পড়াই, সেই জন্য আজকে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির বিগত বছরের এক্সামে কি কি প্রশ্ন এসেছিল, কত নম্বরের প্রশ্ন এসেছিল এবং কোথা কোথা থেকে প্রশ্নগুলো এসেছিল, প্রতিটা বিষয় নিয়ে আজকে ডিটেলসে আলোচনা হবে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। তোমাদের সামনে আসতে চলেছে প্রথম প্রশ্ন, দেখে নাও। বলেছে 1 or 2 stars were still dash in the sky। প্রথম প্রশ্নই হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কসের প্রশ্ন। তার মানে তোমাদের মাথায় এটুকু ধারণা ঢুকে গেছে যে তোমাদেরকে ফিল ইন দি ব্ল্যাঙ্কসটা ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। এইবার কি বলেছে, 1 or 2 stars were still dash in the sky। তাই এইখানে কোনটা কারেক্ট অপশন হবে, বার্নিং, টার্নিং, টুইঙ্কলিং, টিঙ্কলিং। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। তাহলে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার কথাটা কেন বলা হয়, কারণ তারাগুলো মিটমিট করে। এই টুইঙ্কল কথাটার মানেই হচ্ছে মিটমিট করা। যদি নাও জানো মানেটা কি, তাহলে দেখো এই যে স্টার্স কথাটা এখানে দিয়ে দিয়েছে, আর স্টার্সের সঙ্গে কোন শব্দটা যাচ্ছে, একমাত্র অপশন সি। ওই যে বললাম টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। কি বলেছে, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড ওয়েন ইট রেইনড। বলেছে দেখো, দি অ্যাবভ সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, মিক্স সেন্টেন্স। এবার কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল এগুলোর কি সবকটারই আমাদের নিয়ম মনে রাখতে হবে? তাহলে কি আমরা উত্তর করতে পারবো? কোনো কি সহজ নিয়ম আছে বা সহজ টেকনিক আছে? হ্যাঁ, অবশ্যই আছে। দেখো, যদি দেখো কোনো বাক্যের মধ্যে, ভালো করে শুনবে, যদি দেখো কোনো বাক্যের মধ্যে কোনো WH ওয়ার্ড আছে, মানে বাক্যের মাঝখানে রয়েছে কোনো WH ওয়ার্ড, তাহলে বুঝে নেবে সেই সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এইখানে একটু সেন্টেন্সটা দেখে নিই। আমি যখন করেছিলাম, উত্তর খুঁজেছিলাম, তখন কিন্তু ঠিক এই টেকনিক অ্যাপ্লাই করেছিলাম। দ্য বয়েজ হু, মাঝখানে দেখো একটা WH ওয়ার্ড চলে এসছে। কি চলে এসছে? একটা WH ওয়ার্ড, হু। তারপরে দেখো ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড ওয়েন, আবার দেখো একটা WH ওয়ার্ড বাক্যের মাঝখানে। তার মানে কি, এই গোটা সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। তাহলে এই চারটে অপশনের মধ্যে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট, আই উইল ট্রাই টু বি অন টাইম। এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটা, না তোমাদেরকে বলে দিই, এই ধরনের প্রশ্ন ইংরেজিতে প্রায় সমস্ত পরীক্ষায় দেয়। কোনো একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেন্টেন্সটাকে ভাগ করে দেবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাগ করা, ABCD চারটে পার্টে ভাগ করা, বলে দেবে যে হুইচ পার্ট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। তার মানে এই চারটে পার্টের মধ্যে কোন পার্টে, কোন পার্টটাতে এরর রয়েছে, ভুল রয়েছে, সেটা তোমাদেরকে খুঁজে বার করতে বলবে। এবার আমরা যদি নিয়ম না জানি তাহলে তো আমাদের অসুবিধা হবে, প্রবলেম হবে, আমরা খুঁজে বের করতে পারবো না। তাহলে চলো আমি তোমাদেরকে কয়েকটা জিনিস শিখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আই উইল ট্রাই, তো তোমরা এটুকু জানো, ছোটবেলা থেকে শিখে এসছো যে উইল কথাটা হচ্ছে ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। ঠিক আছে? তারপরে দেখো আই উইল ট্রাই টু বি অন টাইম, বাট ডু নট ওয়ারি। ডু নট ওয়ারি মানে হচ্ছে চিন্তা করো না। ওয়েন আই অ্যাম লেট। তো সাধারণত যে সমস্ত বাক্যে, ভালো করে শুনে নাও, সাধারণত যে সমস্ত বাক্যে উইল থাকে, ভবিষ্যৎকাল থাকে, সাধারণত সেই সমস্ত বাক্যে আমরা ওয়েন কথাটা ইউজ করি না। কেন করি না? ওয়েন সাধারণত অতীতের কোনো সময় বোঝাতে বা অতীতের নির্দিষ্ট একটা সময়কে মেনশন করতে, নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। সেই জন্য
এইখানে বাক্যটা আমি দেখতে পাচ্ছি উইল রয়েছে, মানে ফিউচার টেন্সে রয়েছে। আবার এখানে বলেছে ডু নট ওয়ারি, তার মানে এইখানে আমরা কিন্তু ওয়েন এই কথাটা ব্যবহার করতে পারবো না। এইখানে আমাদের কি ব্যবহার করতে হবে? ওয়েনের বদলে ইফ। কারণ তুমি বুঝতে পারছো যে ওয়েনের পরে সাধারণত কোনো নির্দিষ্ট টাইম এখানে মেনশন নেই, অতীতের কোনো নির্দিষ্ট টাইম মেনশন নেই, সেই জন্য আমরা এখানে কিন্তু ওয়েন বসাতে পারবো না, এর বদলে কি হবে? ইফ। তার মানে যদি আমরা নাও জানি যে এইখানে ওয়েন বসবে না, মানে ওয়েনের বদলে কি বসবে, এটুকু বলতে পারবে, এটুকু জেনে যাব যে ওয়েন এখানে বসবে না, সেই জন্য কিন্তু এইখানে দেখো পার্ট ডিতে আমাদের ভুল। তাহলে কোন অপশনটা কারেক্ট অপশন হবে আমাদের? দেখো অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কি মনে হচ্ছে যে এটুকু শিখলাম চাকরি পেয়ে গেলাম? না, তোমাকে কিন্তু পুরো বিষয়টা বিশদে জানতে হবে। আর জানতে গেলে অবশ্যই যে কোনো একটা আমাদের কোর্সে এনরোল হতে হবে। তোমরা বলে স্যার দাঁড়ান দাঁড়ান, আপনি কি জোর করে আমাদের কোর্সে ভর্তি করাতে চাইছেন? কেন ভর্তি হবো আপনাদের কোর্সে সেটা তো বলুন আগে। অবশ্যই বলবো, তবে তার আগে জানিয়ে দিই যে কোর্সে এনরোল হতে গেলে তোমাকে প্রথমে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এইবার তোমাদের প্রশ্নের উত্তরে আসি যে আমাদের কোর্সে এমন কি হাতি ঘোড়া আছে যেটা তুমি অন্য কোথাও পাবে না। তোমাকে একদম বেসিক থেকে হাতে ধরে শেখানো হবে, একদম মোদ্দা কথা বললাম, পাতি কথা। তোমাদের যদি কোনো সাবজেক্টে কাঁচা হও, তুমি তোমার ভয় থাকে, সে ভয় কাটানোর দায়িত্ব হচ্ছে আমাদের, এবং ভয় কাটিয়ে তোমাকে চাকরি পাবো এটুকু গ্যারান্টি। সেরকমভাবেই সেই টেকনিকেই কিন্তু পড়ানো হবে, সেই কনসেপ্ট এবং ট্রিক্সের মাধ্যমে। এছাড়াও যেটা এক্সট্রা পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ ফ্রিতে, ফ্রি পিডিএফ পাচ্ছ ক্লাসের সঙ্গে সঙ্গে, এবং 2 বছরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, সেটা অত্যন্ত কম দামে। কত কম দামে, কত স্পেশাল অফার, কত ছাড় আছে, সমস্ত কিছু জানার জন্য এবং কীভাবে কোর্সে এনরোল হবে সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নম্বর 8961997944 কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। জানতে চাও কোন কোন কোর্স রয়েছে? দেখে নাও একটু। আমাদের এসএসসির জন্য, পুলিশের জন্য, রেলের জন্য, ডাব্লিউবি এসএসসির জন্য কিন্তু আলাদা আলাদা টার্গেটেড কোর্স রয়েছে। এছাড়াও সাবজেক্ট ওয়াইজ কোর্স রয়েছে। তোমার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে তুমি সেই কোর্সটা নিতে পারো। আমি তো বলবো বাবা, কম্বোটা নিলে তুমি কিন্তু অনেক কম টাকায় সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ। এবার তোমাদের উপর ছাড়লাম, তোমরা যে কোর্সটা নিতে চাও তোমরা বুঝে একটু নিয়ে নেবে। চলো এবার ক্লাসে ফিরছি। নেক্সট কোয়েশ্চেন, অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে? ঠিক আছে, এই যে হাম্বল লের মধ্যে বলেছে ইন দি অ্যাবভ লাইন্স দ্য ওয়ার্ড হাম্বল মিনস, তার মানে কি? আগেরটা যেরকম তোমাদেরকে বললাম যে এরর ডিটেকশনের প্রশ্ন তোমাদের দিয়ে দেবে, তোমাদের শূন্যস্থান দিয়ে দেবে, সেন্টেন্স দিয়ে দেবে। আর একটা জিনিস তোমাদের পড়ে যেতে হবে, সেটা হচ্ছে সিনোনিমস এবং অ্যান্টোনিমস। এই যে মিনস, মিনস মানে হচ্ছে এই শব্দটার মানেটা কি, তার মানে সমার্থক শব্দ, যেটাকে আমরা সিনোনিম বলে থাকি। তাহলে এইখানে হাম্বল কথাটা আমরা জানি, আমরা ইউজ করি। হাম্বল কথাটা মানে কি? যে একদম মাটির মানুষ, তার মানে কি? যে একদম ভদ্র, সভ্য, নম্র। তাহলে এইখানে কোনটা হয়ে যাবে? উইক, দুর্বল না। ইনসিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট কথাটার মানেই হচ্ছে যার নিজস্ব কোনো সাইন রয়েছে, সাইন থেকে সিগনিফিক্যান্ট, চিহ্ন রয়েছে যাকে আলাদা করে চেনা যায়। কিন্তু সিগনিফিক্যান্টের আগে যেই ইন বসিয়ে দিলাম অমনি ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে যাকে আলাদা করে চেনা যায় না, অতটা উল্লেখযোগ্য নয়। কাওয়ার্ড থেকে কাওয়ার্ডলি কথাটা এসছে, তার মানে হচ্ছে ভীতু প্রকৃতির। আর এইখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন, মিক। এইবার তোমাদের মাথায় একটাই চিন্তা আসবে যে স্যার এত তো সিনোনিমস অ্যান্টোনিমস আছে, কিভাবে মনে রাখবো, বা কোনটা থেকে করে গেলে কমন আসতে পারে? এই প্রশ্নটা তোমাদের সবার মনেই আছে। এবং তোমরা যদি চাও যে কি কি শব্দ, এই যে কঠিন কঠিন শব্দগুলো, কঠিন কঠিন শব্দের মানে সহজে কিভাবে মনে রাখা যায়, সেই টেকনিকটা যদি শিখতে যাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, সেই অনুযায়ী আমি ক্লাস নিয়ে আসবো। কিন্তু এইবার চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। আমাদের বলেছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। বোঝো ঠেলা, বোঝো ঠেলা, এই 4টে অপশন দিয়ে বলেছে কারেক্ট সেন্টেন্স। এবার কারেক্ট সেন্টেন্স তুমি কি খুঁজতে বসবে? খুঁজতে বসবে? তার থেকে ভালো একটা সহজ উপায় আমরা জেনে নিই। আমি তোমাদেরকে একটা কথা বলছি যে এইখানে যদি দেখে যে টু বি, ফর, এই যে টু, ফর এগুলো হচ্ছে প্রিপোজিশন, একটা হচ্ছে এই টুটা প্রিপোজিশন, ফরটা প্রিপোজিশন। সাধারণত কোনো বাক্য প্রিপোজিশন দিয়ে শুরু হয় না, অতএব এইখানে দেখতে গেলে এ এবং সি আমাদের প্রথমেই বাদ দিতে হবে। তাহলে কি স্যার বিইং দিয়ে কোনো বাক্য শুরু হতে পারে? হ্যাঁ হতে পারে, খুব ভালো কথা। তাহলে এখানে বি এবং ডি এর মধ্যে কোনো একটা কারেক্ট অপশন হবে। এইবার কোনটা কারেক্ট অপশন হবে স্যার?
দেখো বাক্য দুটোর মধ্যে একটা কথা কমন রয়েছে, দেন। দেন, এখানেও দেন, এখানেও দেন। তো দেন মানে হচ্ছে বাক্যটায় তুলনা বোঝানো হয়েছে। এইবার একটা কথায় আসো বা একটা কথা জেনে রাখবে যে তুলনা সব সময় সমানে সমানে হয়, তুলনা সব সময় সমানে সমানে হয়। এবার তুলনা আমি দেখব যে এইখানে বাক্যটা বিইং দিয়ে শুরু হয়েছে, বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান। আচ্ছা এইখানে কি সমানে সমানে তুলনা হলো? আমি তো দেখতে পাচ্ছি না। এইখানে যদি বিইং দিয়ে তুলনাটা শুরু হয়ে থাকে, এইখানে দেন হলো, তাহলে এখানেও তো বিইংই হওয়ার কথা, না হলে তুলনাটা হবে না। তাহলে এইখানে অপশন বি বাদ। আচ্ছা অপশন ডিতে দেখি তো, বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দ্যান দ্য, হ্যাঁ এইখানে দেখো বিইং, এই যে দেনের আগে শুরু হচ্ছে যে বাক্যটা সেটাও বিইং দিয়ে, তারপরে যে বাক্যটা শুরু হচ্ছে সেটাও বিইং দিয়ে। তার মানে দুটো এখানে সেম সেম, তার মানে এখানে তুলনাটা সঠিক রয়েছে, তার মানে বাক্যটা সঠিক। বোঝা গেল? এইরকম ছোট ছোট জিনিস কিন্তু আমাদের শিখে নিতে হবে। চলো আবার দিয়ে দিয়েছে, দেখো আবার দিয়ে দিয়েছে, অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাওয়াডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। এইবার আমি কিন্তু দেখেই বলে দেবো সঙ্গে সঙ্গে যে ভুলটা আছে এইখানে পার্ট ডিতে, পার্ট ডিতে ভুল। তোমাদের মাথায় সঙ্গে সঙ্গে প্রশ্ন হবে, স্যার কী করে বুঝলেন পার্ট ডিতে ভুল আছে? ভুলটা কি আমাদের বলুন। তো সেগুলো তো জানতে হবে কিছু কিছু জিনিস। তোমাদের যদি মনে হয় এখানে ভার্ব ভুল আছে, এই ভার্ব, এই যে অ্যাভয়েড কথাটা, অ্যাভয়েড কথাটা, তারপরে অ্যাভয়েড হচ্ছে এমন একটা ভার্ব যে তারপরে যদি কোনো ভার্ব আমাদের বসাতে হয়, ঠিক আছে, যদি কোনো ক্রিয়াপদ সঙ্গে সঙ্গে আমাদের তারপরেই বসাতে হয়, তাহলে তারপরে আর টু বসবে না, টু বসে ভার্বটা বসবে না। অ্যাভয়েডের পরে কোনো ভার্ব বসলে তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে। মানে এখানে বলতে গেলে একদম পাতি কথায় অ্যাভয়েডসের পরে টু স্পিক না বসে বসবে অ্যাভয়েড স্পিকিং টু মি, অ্যাভয়েড স্পিকিং টু মি। অ্যাভয়েড হচ্ছে এমন ধরনের একটা ভার্ব। ঠিক আছে, বোঝা গেছে? এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। এইখানে বলেছি দি আন্ডারলাইন ওয়ার্ড মিনস, আবার মিনস তার মানে মানে, মানে মানে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা এবার কি করব? তা তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি যে যদি তোমাদের শিখতে হয় শর্টকাটে কীরকমভাবে বড় বড় শব্দের মানে মাথায় রাখবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তাহলে এইবার এই যে অ্যাবস্ট্রাক্ট, এটা দুটো মানে হয়। একটা হয় কোনো কিছুর সংক্ষিপ্ত আকার, সার সংক্ষেপ, আর একটা হয় যার কোনো নির্দিষ্ট আকৃতি নেই, বিমূর্ত যাকে বলে। ঠিক আছে, নিরাকার। তাহলে এইখানে কোনটা হবে স্যার? আমি দেখলাম যে পরে কি আছে, অফ দিস এসে, এসে মানে রচনা, তো রচনার সংক্ষিপ্ত সারি হবে, নিরাকার হবে না। তাহলে এইখানে কোনটা হবে? সামারি, টাইটেল, প্ল্যান, কনক্লুশন। এইটা তোমরা আমাকে বলবে, এটা সোজা আছে, খুব কঠিন কিছু নেই, সোজা জিনিসে আছে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে উত্তরে জানাবে যে এই প্রশ্নটার উত্তর কি হবে। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার? এইবার তোমাদেরকে একটা কথা বলে দিই, এইখানে তোমাদের না বোকা বানাবে, এই যে প্রশ্নবোধক বাক্য, তো তার মানে দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ এ, তুমি বলবে আচ্ছা সাজেশন তো হতে পারে না, রিকোয়েস্ট হতে পারে না, অ্যাডভাইস হবে না, কোয়ারি হবে, কোয়ারি দাগ করে চলে আসবে। কোয়ারি মানে আছে কোয়েশ্চেন, যেই কোয়ারি দাগাবে না ভুল হয়ে যাবে, যেই কোয়ারি দাগাবে না ভুল হয়ে যাবে ব্যাপারটা। কেন ভুল হয়ে যাবে চলো একটু দেখে নি। দেখো যখনই কোনো বাক্য উড বা কুড দিয়ে শুরু হবে, কোনো প্রশ্নবোধক বাক্য উড বা কুড দিয়ে শুরু হবে, তার মানে কারোর কাছে কোনো পোলাইটলি বা নম্রভাবে কোনো কিছু জানতে চাইছে, বা জানতে থেকেও বড় কথা কোনো কিছু বলছে যে আপনি একটু করলে এটা ভালো হয়, বা দয়া করে করবেন কি। ঠিক আছে, সেই জন্য এই পোলাইট রিকোয়েস্টটা করছে বলে, দেখো পোলাইটলি রিকোয়েস্ট করলে কি আমরা কিন্তু বাংলায়ও প্রশ্নের আকারে বলি, বলি না আপনি একটু দয়া করে এটা করে দেবেন কি, তাহলে ভালো হয়, বলি না। তো সেই জন্যই এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা হয়েছে, আসলে এটা একটা পোলাইট রিকোয়েস্ট। ঠিক আছে, বিটা নিচে চলে গেছে যেহেতু কোনো ব্যাপার না, তাহলে এইখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। এই যে আন্ডারস্ট্যান্ডের তলায় দাগ রয়েছে আবার, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। আচ্ছা, তার মানে এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম, আমাদের কিন্তু এই যে WBSSCর পরীক্ষায় ভালো নম্বর তুলতে গেলে অবশ্যই ফ্রেজাল ভার্বটাকে পড়তে হবে। এইবার এই যে ফ্রেজাল ভার্ব,
এই আন্ডারস্ট্যান্ডের বদলে কোন ফ্রেজাল ভার্বটা হবে সেটা কীরকমভাবে মাথায় রাখবো, প্র্যাকটিসের মাধ্যমে। তোমরা যদি চাও তাহলে আলাদা করে আমি প্র্যাকটিস ক্লাস অবশ্যই নিয়ে আসতে পারি, এবং সেখানেও আমরা কিছু কিছু টেকনিক শিখে নেব যেখান থেকে আমরা মাথায় রাখতে পারি যে কোন ফ্রেজাল ভার্বের মানেটা কি হবে, বা একটা শব্দ দিয়ে দিলে সেখান থেকে আমরা ফ্রেজাল ভার্বটা অবশ্যই সহজে বার করে ফেলতে পারবো। এবার চলে যাচ্ছি কোয়েশ্চেনে, কোনটা সঠিক উত্তর হবে আন্ডারস্ট্যান্ডের? হোল্ড অন, হোল্ড অন মানে অপেক্ষা করো। গিভ আউট, এবার দুটো গিভ মানেই হচ্ছে দেওয়া, গিভ আউট মানে হচ্ছে দেওয়া, বিতরণ করা অথবা শেষ হয়ে যাওয়া, দুটোই হতে পারে। আর গিভ অ্যাওয়ে মানে হচ্ছে এমনি এমনি বিলিয়ে দেওয়া কাউকে, এমনি এমনি টাকা ছাড়া বা টাকার আশা না করে এমনি এমনি বিনা পয়সায় কোনো কিছু বিলিয়ে দেওয়া, সেটাকে বলা হচ্ছে গিভ অ্যাওয়ে। এবার মেক আউট, এইখানে হয়ে যাবে কারেক্ট অপশন, মেক আউট। মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, বোঝা গেছে? তাহলে এই ধরনের ফ্রেজাল ভার্বগুলো কীভাবে মনে রাখতে হবে, যে আন্ডারস্ট্যান্ড থেকে আমি কীরকমভাবে মেক আউট মনে রাখবো, বা মেক আউট থেকে কীভাবে আন্ডারস্ট্যান্ড মাথায় রাখবো, সেগুলোরও টেকনিক আছে। সেগুলো কিন্তু তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি ডিটেলসে ক্লাস নিয়ে আসবো। নেক্সট কোয়েশ্চেন, রাহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ এ কিওর ফর হিজ সোর থ্রোট। এবার সোর মানে হচ্ছে খারাপ, যাই হোক, সোর যদি নাও মাথায় রাখি তাহলে থ্রোট গলা। এবার গলার সঙ্গে ডক্টর অ্যাডভাইস করেছে কি করতে, গলাটাকে ভালো রাখতে কি করতে হবে, অবশ্যই আমরা গার্গেল করি, গলা ভালো রাখতে গার্গেল করি, গলার কোনো অসুখ হলে, স্বাভাবিক, কমন সেন্স। তো এই দেখো এইখানে যে গার্গেল, এইখানে অপশন বিটা হয়ে যাবে কারেক্ট অপশন, এইটা মানে হচ্ছে গার্গেল। আর এই গার্গেল মানে হচ্ছে ফুটন্ত জলের শব্দ, বা জলে যখন বুদবুদ বেরোয় তখন যে শব্দটা হয় সেটাকে বলা হচ্ছে গার্গেল। গিগল মানে হচ্ছে মুখ চেপে হাসি, আর ব্যাবল মানে হচ্ছে বক বক করা। ঠিক আছে, তাহলে এই হয়ে যাবে অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। এখানে GARGLE এটা হচ্ছে গার্গেলের সঠিক বানান। আমরা তো করি গলা খারাপ হলে, কিন্তু বানানটা জানি না ইংলিশ, আজকে থেকে কিন্তু আর ভুল হবে না। চলো নেক্সট, পিক আউট দি কারেক্ট সেন্টেন্স। আবার বলেছে কারেক্ট সেন্টেন্স, তা কোনটা কারেক্ট হবে কি করে বুঝবো রে বাবা? দেখো এটার জন্যও কিন্তু একদম বেসিক থেকে জানতে হবে কিছু কিছু জিনিস। যেমন ধরো এই যে ভূপেন, ভূপেনকে আমি, তুমি না, থার্ড পারসন, এবং সে একজন, সিঙ্গুলার, তাই তো? ভূপেন কি আমি বা আমরা? না। তুমি বা তোমরা? না, কেউ নয়, অর্থাৎ বক্তা এবং শ্রোতার মধ্যে কেউ নয়, কোনো থার্ড পারসন, এবং সে একা, এক বচন। তা তারপরে যখন কোনো ক্রিয়াপদ বসবে সবসময় সিঙ্গুলার হবে। এইবার এখানেই একটা টুইস্ট আছে, যখনই আমরা কোনো নাউনের সঙ্গে এস যুক্ত করি সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়। যেমন বয়ের সঙ্গে এস যুক্ত করলে বয়েজ হয়ে গেল প্লুরাল, কিন্তু যখনই কোনো ক্রিয়াপদের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করছি সেটা সিঙ্গুলার হয়ে যায়। তো এইখানে কি ডুটা সিঙ্গুলার আছে? না। ডিডটা কি হবে? না, ডিডটা হবে না অন্য কারণে, কারণ এখানে ডিডের পর যদি কোনো ক্রিয়াপদ বসে তাহলে এইখানে এস যুক্ত হবে না তার সঙ্গে, কারণ ডিড হচ্ছে পাস্ট এবং নোজ এস যুক্ত হয় প্রেজেন্ট টেন্সে, বসবে না, বাদ। ভূপেন ডু নট, আবার ডু আছে, এটা কি সিঙ্গুলার? না, এটাও সিঙ্গুলার হলো না, তার মানে এ এবং বি প্রথমেই বাদ চলে গেছিল। এইখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন। কেন স্যার? ওই যে বললাম এখানে ক্রিয়াপদের সঙ্গে ইএস যুক্ত আছে, যেহেতু ভূপেনও সিঙ্গুলার এবং থার্ড পারসন, সেই জন্য আমাকে তার ক্রিয়াপদটাকেও সিঙ্গুলার করতে হবে। সিঙ্গুলার করতে হলে কি করতে হবে? ইএস যুক্ত করতে হবে সঙ্গে, বোঝা গেছে? তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এইখানে ড্যাশটা আছে, এইখানে ড্যাশ হওয়ার কথা। দেখো আমি তোমাদেরকে প্রিপোজিশনের একটা ক্লাস আছে যেটা প্লেলিস্টে গেলে তোমরা দেখতে পাবে, রিসেন্ট ইংলিশ ভিডিওস, সেইখানে প্রিপোজিশন অফ টাইম খুব সম্ভবত, দ্য প্রিপোজিশন অফ টাইমে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। এই যে বলে না, দেখবে খুব সুন্দর করে বোঝানো রয়েছে, দাদা আপনার ঘড়িতে কটা বাজে, দেখুন না কটা বাজে। তা সেইখানে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করব, সেখানে আমরা জানো তো অন্য কোনো কিছু ব্যবহার করতে পারি না, বাই শুধুমাত্র ব্যবহার করতে পারি। কেন বলছি, ইন ব্যবহার করতে পারি না, কারণ সময়কে কোনো কিছুর ভেতরে রাখা যায় না, আটকানো যায় না। অ্যাটও ব্যবহার করতে পারি না, কারণ সময়ের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, ঠিক আছে, বা কোনো অবস্থান নেই যে অ্যাট বোঝাবো। অনও করতে পারি না, কারণ সময়ের কোনো কিছুর উপরে রাখা যায় না। বাই করতে পারি, কারণ এখানে আমি বলতে পারি যে আপনার ঘড়ি অনুযায়ী কটা বাজে, সেই জন্য বাই।
আপনার ঘড়ি অনুযায়ী কটা বাজে সেই জন্য বাই আমরা বসাতে পারি। ঠিক আছে, তোমরা ওই ভিডিওটা দেখলে, প্রিপোজিশন অফ টাইমের ভিডিওটা দেখলে আরও ডিটেলসে সমস্ত কিছু জানতে পারবে, দেখে নিতে পারো। এ গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল্ড, তার মানে তোমাকে বুঝতে পারছো এই যে কালেকটিভ নাউনও কিন্তু তোমাকে খুব ভালো করে পড়ে রাখতে হবে। তাহলে একটা গ্রুপ অফ এলিফ্যান্টসকে কি বলে, মানে একদল হাতিকে হার্ড, এ হার্ড অফ এলিফ্যান্টস। কালেকশন মানে হচ্ছে সংগ্রহ, স্কুল কালেকশন বুকসের হতে পারে, অন্যান্য কিছুর হতে পারে। আচ্ছা, স্কুল হচ্ছে কিসের কালেকশন, কালেকটিভ নাউন, স্টুডেন্টসদের, এ স্কুল অফ স্টুডেন্টস। আর লিটার হচ্ছে সাধারণত ছোট ছোট বাচ্চা প্রাণীদের যে গ্রুপ সেটাকে লিটার বলা হয়ে থাকে, সেটা সদ্যজাত যে সমস্ত অ্যানিম্যাল ছানারা সেটা হচ্ছে আমাদের লিটার বলতে পারবো। আচ্ছা, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, এবার বুঝতে পারছো রিগ্রেট মানে কি, আফসোস, আমার এটা বলতে আফসোস হচ্ছে, তুমি ইনফর্ম ইউ মানে তোমাকে জানাতে আফসোস হচ্ছে যে, তার মানে কি দ্য অ্যাবাভ উড বি দ্য বিগিনিং অফ এ লেটার কনভেইং মানে হচ্ছে প্রকাশ করা, কি প্রকাশ করছে, অ্যাভাবটা কি প্রকাশ করছে, এই যে অ্যাভাব যে লেটারটা রয়েছে বা অ্যাভাব যে এই বাক্যটা রয়েছে কি প্রকাশ করছে, বলছে আমি আফসোস করছি। তা আফসোস আমাদের কখন হয়, ঠিক আছে, অ্যান অ্যাকসেপ্টেন্স মেনে নিচ্ছি কোনো কিছু তখন আফসোস হচ্ছে, এ ডিনায়াল কোনো কিছু অস্বীকার করছি তখন আফসোস হচ্ছে, অ্যান এমার্জেন্সি কোনো কিছু তাৎক্ষণিক কোনো কিছু দরকার সেটার জন্য আমরা আফসোস করছি, না কোনো স্যাড নিউজ দিচ্ছি কাউকে সেই জন্য আমরা আফসোস করছি। তাহলে অপশান এ স্যাড নিউজ হয়ে যাবে কারেক্ট অপশান। তার মানে বুঝতে পারছো আমাদের কিন্তু কমন সেন্স ইউজ করলে অনেক কিছু আমরা করে ফেলতে পারবো। নেক্সট, পিক আউট দ্য অ্যান্টোনিম, এই যে এতক্ষণ আমরা সিনোনিম করছিলাম, এবার বলেছে অ্যান্টোনিম মানে স্যার বিপরীতার্থক শব্দ। বন্ধুরা, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। তার মানে আমরা কি কি শিখলাম, এই প্রশ্নের উত্তর করার আগেও আমাদের আগে জানতে হবে, একটু রিমাইন্ড করে দেখতে হবে যে শূন্যস্থান করতে হবে, সিনোনিমস করতে হবে, অ্যান্টোনিমস করতে হবে, এরর ডিটেকশন করতে হবে, এবং আমাদের কারেক্ট সেন্টেন্স শেখার জন্য এক তো সেন্টেন্সের চ্যাপ্টারটা একটু ভালো করে করতে হবে, দ্বিতীয়ত আমাদের টেন্সটাও খুব ভালো করে বুঝে নিতে হবে। এই জিনিসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ফ্রেজাল ভার্ব করতেই হবে। তাহলে এইখানে ট্রিভিয়াল কথাটার মানেটা কি, এবার তোমাদের আগে মানে জানবে তারপরে না বিপরীত শব্দ জানবে। এই যে ট্রিভিয়াল, ট্রাই মানে হচ্ছে 3, এবার ট্রিভিয়াল মানে কি জানো তো, ট্রিভিয়াল মানে হচ্ছে বা এই যে ট্রিভিয়াল বা ভিআর এই কথাটা মানে হচ্ছে এই 3টে জিনিস একসঙ্গে মিলিত হয়েছে কোথাও, বা ত্রিবেণী সঙ্গম, বাংলায় বলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, এবং ত্রিবেণী সঙ্গমের যে কমন জায়গাটা, যে পয়েন্টে এসে 3টে জিনিস মিলছে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে ট্রিভিয়াল, কমন, অর্থাৎ কমন জিনিস যেটা রোজই ঘটে থাকে, সেটা এমন কোনো ইম্পর্টেন্ট কিছু নয়। তাহলে ট্রিভিয়ালের উল্টোটা কি হয়ে যাবে এখানে তোমাদের খুঁজে বার করতে হবে, ইম্পর্টেন্ট, ইনসিগনিফিকেন্ট, ফিউটাইল, ফাস্ট। আর এই যে ইনসিগনিফিকেন্ট, ফিউটাইল এগুলো যদি সহজভাবে মনে রাখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে হ্যাঁ স্যার আরও বেশি করে ভোকাবুলারি ক্লাস নিয়ে আসুন, একটু আমাদের বুঝিয়ে দিন বা বলে দিন যে এই জিনিসগুলো আমরা এরকমভাবে শর্টে মাথায় রাখতে পারবো। তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, কিন্তু তোমরা চোখ রাখো ইওর স্টাডিতে, তোমাদের প্রিয় চ্যানেলে, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ সুন্দর ভিডিও তোমাদের কাছে আমি এবং অন্যান্য টিচাররা কিন্তু নিয়ে আসতে থাকবে। তাহলে চলো আজকের মতো টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।